সরকার ক্ষমতায় এসেছে, প্রায় 100 দিন অতিক্রান্ত হয়েছে খুব সম্প্রতি, কিন্তু তারপরেও অভিষেক ব্যানার্জি এই নামটি কেন এখনো পর্যন্ত রাজ্য রাজনীতির সবথেকে আলোচিত একটা নাম? আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে হঠাৎ করে কেন অভিষেক ব্যানার্জিকে নিয়ে কথা বলছি। দেখুন, অভিষেক ব্যানার্জিকে নিয়ে কথা বলতে হচ্ছে কারণ আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে অভিষেক ব্যানার্জি তার এগেনস্টে একাধিক মামলা রয়েছে, কিন্তু তার সত্ত্বেও অভিষেক ব্যানার্জিকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, বা অভিষেক ব্যানার্জি কেন গ্রেপ্তার হচ্ছেন না, ঝটফট কেন তিনি রক্ষা কবচ পেয়ে যাচ্ছেন? নেপথ্যে কি তাহলে অন্য কোনো গল্প রয়েছে, নাকি অন্য কোনো কারণ রয়েছে? প্রত্যেকটা বিষয় আপনাদের কাছে আজকে আমরা খোলসা করব বা স্পষ্টভাবে তুলে ধরব। এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে কথা বলবো, 17ই আগস্ট অর্থাৎ গতকাল অভিষেক ব্যানার্জি, আপনারা জানেন যে বিধায়কদের যে সই জালিয়াতি মামলা, সেই সই জালিয়াতি মামলা নিয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছিল, সেই অভিযোগে সিআইডি তদন্ত করছিল, কিন্তু সেই তদন্তের পরেও দেখা যাচ্ছে যে সেই রিপোর্টে, সিআইডি রিপোর্টে কিন্তু সন্তুষ্ট হতে পারছে না আদালত, এবং তারা অসন্তুষ্ট হয়েছে। তারা স্পষ্ট বলছে যে অভিষেক ব্যানার্জির এগেনস্টে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেই তদন্তে আমরা সন্তুষ্ট হতে পারছি না, তাই অভিষেককে অন্তর্বর্তী রক্ষা কবচ দেওয়া হলো। প্রশ্নটা হচ্ছে এখানেই, অভিষেক ব্যানার্জিকে কি আইনি সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে, নাকি অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তারি বা অন্য কোনো বড় ধরনের পদক্ষেপ যদি তার বিরুদ্ধে নেওয়া না হয় তার জন্য এই ঘুরিয়ে এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে? আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলি। আমার সঙ্গে দুজন অতিথি থাকবেন, দুজন গেস্ট থাকবেন, আমি পরিচয় করাবো পরপর। এই মুহূর্তে আমার সঙ্গে যোগ দিয়েছেন সরাসরি আইনজীবী সেলিম রহমান, শেখ সেলিম রহমান আমার সঙ্গে যোগ দিয়েছেন। সেলিম বাবুকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমাদের প্রথম যে প্রশ্নটা আপনার কাছে রাখবো, অভিষেক ব্যানার্জি 17ই আগস্ট গতকাল আমরা জানি হাইকোর্টে যে মামলাটা ছিল সেখান থেকে কিন্তু জানানো হয়েছে, বা বিচারপতি কৌশিক চন্দ্র জানিয়ে দিয়েছেন সিআইডি রিপোর্টে তিনি সন্তুষ্ট নন। আমার প্রশ্নটা হচ্ছে, যদি রিপোর্টে সন্তুষ্ট না হয় মামলাটা তো ওখানেই ক্লোজ করে দেওয়া যেত, এটাতে তো অন্তর্বর্তীকালীন কোনো রকম রক্ষা কবচ দেওয়ার প্রয়োজন হতো না। আইনের ভাষায় কি বলছে? না, অন্তর্বর্তীকালীন মানে হচ্ছে একটা জিনিস একেবারে কনক্লুসিভ সিদ্ধান্ত, মানে ফাইনাল অর্ডার। আর একটা হচ্ছে যতক্ষণ না আমি ফাইনাল মামলা শুনছি, আর ফাইনাল মামলা শুনতে গেলে সমস্ত পক্ষকে শুনতে হয়, যারা যারা অ্যাগ্রিড পার্টি থাকবে বা যারা যারা ইন্টারেস্টেড পার্টি থাকবে তাদেরকে সবাইকে শুনে ফাইনাল অর্ডার হয়। এমন হতে পারে ফাইনাল অর্ডারের জন্য যাদেরকে শোনার দরকার বা যতটা মেটেরিয়াল দরকার বা যত কিছু ডকুমেন্ট দরকার অ্যাট প্রেজেন্ট নেই। তখন প্রশ্নটা আসে যে অন্তর্বর্তীকালীন কোনো শুনানির দরকার আছে কিনা। যদি দেখা যায় যে ইনস্ট্যান্ট কোনো ইন্টারফেয়ারেন্স দরকার কোর্টের, অথচ সম্পূর্ণ শোনার মতন পরিস্থিতি নেই, সেইটাকেই অন্তর্বর্তীকালীন সিচুয়েশন বলা হয়। এবং কোর্টের কাছে পাওয়ার থাকে অন্তর্বর্তীকালীন কোর্ট কোনো অর্ডার দিতে পারে ফর দ্য টাইম বিং, সাবজেক্ট টু ক্লারিফিকেশন আর সাবজেক্ট টু কনফার্মেশন ইন দ্য লেটার স্টেজ। সেই জায়গাতে যদি অন্তর্বর্তীকালীন কোনো স্টে বা অন্তর্বর্তীকালীন কোনো রিলিফ, আমি বিদেশে যাব বা আমার স্টে দাও ইনভেস্টিগেশনে, এরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে বা কোনো প্রেয়ার থাকে, তখনও একটা পুলিশের কাছ থেকে, সিআইডির কাছ থেকে, সিবিআই এর কাছ থেকে বা এজেন্সির কাছ থেকে রিপোর্ট চাইতে পারে। তো আপনি যেটা বলছেন সিআইডির কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল ওই অন্তর্বর্তীকালীন সাবজেক্টে, কিন্তু এটা পুরো মামলার মেরিটে নয়। তো ওই সাবজেক্টের উপরে যে পুলিশের রিপোর্ট, তাতে কোর্ট বলেছেন, আপনার বক্তব্য থেকে আমি যেটা বুঝতে পারছি, তাতে কোর্ট বলেছেন উই আর নট স্যাটিসফাইড, মানে তুমি এগেনস্টে যে অর্ডারটা চাইছো তার জন্য যে রিপোর্ট আসার কথা, যে মেটেরিয়াল থাকার কথা, যে সিচুয়েশন অ্যারাইজ করার কথা যে আপনি অ্যাপ্লিকেন্টকে এই রিলিফটা দেবো না, যে অ্যাপ্লিকেন্ট এসেছে, ওই রিপোর্টটা স্যাটিসফ্যাক্টরি নয়। স্যাটিসফ্যাক্টরি নয় মানে দুটো কারণ হতে পারে। এক হচ্ছে ওই রকম স্যাটিসফ্যাকশনের কোনো আপনার পরিস্থিতি নেই, কোনো মেটেরিয়াল নেই, কোনো এক্সিস্টেন্স নেই। আর একটা হতে পারে হয়তো আছে, সিআইডি রিচ করতে পারছে না। এই দুটোর বাইরে তো আর কিছু হতে পারে না। বাট সামহাও যখন রিপোর্ট আসছে, যখন তার কাছে মেটেরিয়াল রয়েছে কোর্টের কাছে, দেখা যাচ্ছে যে আমি এইটা ডিক্লাইন করার জন্য, তুমি নেগেট করার জন্য যে এই অর্ডারটা দিও না, তার জন্য যে মেটেরিয়াল প্লেস করার কথা, তার অস্তিত্ব থাকুক বা পারছে না, হোয়াট এভার, সেইটা নেই বলে তখন গ্রান্ট করেছে। তো কোর্টের মনে হয়েছে যে না, এই রিলিফটা এই স্টেজে রিফিউজ করার মতন কিছু নেই, তাই হয়তো রিলিফ দিয়েছে। স্যার,
আমার যে বিষয়টা থাকবে, দেখুন কোনো একজন ব্যক্তি, আমি এখানে অভিষেক ব্যানার্জিকে নিয়েই কথা বলছি, তাহলে অভিষেক ব্যানার্জি বারবার বলছেন যে তিনি তদন্তে সহযোগিতা করছেন। কোনো ব্যক্তি বা কোনো অভিযুক্ত বা কোনো ভিকটিম যদি তদন্তে সহযোগিতা করে, তাহলে তাকে কি মানে আওতায় নিয়ে বা তাকে কাস্টাডিতে নিয়ে কোনো রকমভাবে জিজ্ঞাসাবাদ করার কোনো প্রয়োজন রয়েছে কি? অবশ্যই থাকতে পারে। কিরকম আমাদের জুডিশিয়ারি হচ্ছে বা ল হচ্ছে যে কোঅপারেশন করতেই হবে। কোঅপারেশনের মানে কিন্তু এমনও হতে পারে যে সে বাইরে থেকে তাকে কাস্টাডি না নিয়ে সাফিসিয়েন্ট লেভেলের কোঅপারেশন সে করছে আমার মনে হচ্ছে, এবং আমার ইনভেস্টিগেশনও দেখা যাচ্ছে যে যা কোঅপারেশন করছে তাতে ওর পার্ট থেকে যা যা কোঅপারেশন দরকার ছিল, যা আসার কথা ছিল, তা আমি পাচ্ছি। কিন্তু এখানে অবশ্যই আরেকখানা ব্যাপার থাকে, যদি দেখা যায় সে বাইরে থেকে আমার কাছে ইন্টারোগেশনে আসছে, আমার সঙ্গে ইন্টারোগেট করতে দিচ্ছে, কিন্তু তারপরেও তাকে ভাঙা যাচ্ছে না, বা আমি ডিজায়ার, আমার যে উদ্দেশ্য বা আনাট করার জন্য একটা ট্রুথকে, একখানা কনক্লুশনে যাবার জন্য, একখানা অফেন্সের ভিতরে যাবার জন্য তাকে কোনোভাবে আমি সেই জায়গাতে ভাঙতে পারছি না বা ইন্টারোগেশন করে তার কাছ থেকে মেটেরিয়াল পাচ্ছি না, তখন সেকেন্ড প্রশ্ন আসে যে তাকে কাস্টাডি নেবার কথা। আদারওয়াইজ অবশ্যই কোর্ট বলছে যে কাস্টাডি নেওয়া মানে একজন মানুষের ফান্ডামেন্টাল রাইট থেকে কিছুদিনের জন্য তাকে কাটল করা হয়, কিন্তু ডিউ প্রসেস অফ ল তাতে কাস্টাডি নেওয়া যেতে পারে। এবং যদি ইনভেস্টিগেটিং এজেন্সি মনে করে যে তাকে কাস্টাডি না নিলে সে ধরুন ভাঙবে না বা সেই ইনফরমেশন দেবে না, বা সে কিছু লোকাচ্ছে বা মেটেরিয়াল জায়গায় পৌঁছাতে বাধা দিচ্ছে, তখন কিন্তু এই দুটো ভাগ, মানে বাড়ি থেকে ইন্টারোগেশনে পাঠ করা তাতে কোঅপারেশন, আর 3 নম্বর হচ্ছে ধরুন আমাকে পাওয়াই যাচ্ছে না, আমি অ্যাবসকন্ডিং, সেটা বাদ দিন, আমাকে পাওয়া যাচ্ছে না সেই সিচুয়েশন আপনি এখন আমাকে ন্যারেট করছেন না। আপনি যেটা ন্যারেট করছেন সেটা হচ্ছে আমি যাচ্ছি বাইরে থেকে, তাহলে কি কাস্টাডি নেবার দরকার আছে? যদি কোর্ট মনে করে, মানে এজেন্সি মনে করে না, বাড়ি থেকে এসে কাস্টাডি যে ইন্টারোগেশনের সম্মুখীন হচ্ছে তাতে আমি তার কাছ থেকে ডিজায়ার্ড ইনফরমেশন পাচ্ছি না, তো তাকে কাস্টাডি নিলে পাওয়া যাবে, তাহলে নিশ্চয়ই এজেন্সি কাস্টাডি নিতে পারে। যদি না, মানে উইদাউট এনি ইন্টিমেশন এজেন্সি কাস্টাডি নিতে পারে, তার জন্য কোনো কোর্টের পারমিশন লাগে না। যদি না সেই মামলায় অলরেডি কোনো কোর্ট বলে থাকে যে না, তুমি কাস্টাডি নিতে পারবে না যতক্ষণ না আমরা বলছি, স্টে থাকলো কাস্টাডি নেওয়ার মতন, বা নো কোয়াসিভ অ্যাকশন থাকলো, এইরকম পরিস্থিতিতে তাহলে কাস্টাডি নেবে না। আদারওয়াইজ অ্যাটেন্ড করছে মানেই যে কাস্টাডি নিতে পারবে না, এরকম বহু মামলা হয়েছে কোর্টে, মানে আসছে 4 বার এসছে, 5 বার এসছে, 10 বার এসছে, তারপরেও তাকে কাস্টাডি নেওয়া হয়েছে। একেবারে আমাদের সঙ্গে থাকবেন সেলিম বাবু। আমরা যে বিষয়টা নিয়ে নজর রাখবো, দেখুন অভিষেক ব্যানার্জির এগেনস্টে এই যে অন্তর্বর্মা, তাকে সুরক্ষা কবচ দেওয়া হয়েছে, এই বিষয়টা নিয়ে যখন আমরা কথা বলছি, পাশাপাশি আরও যে বিষয়টা নিয়ে কথা বলতে হচ্ছে, দেখুন অভিষেক ব্যানার্জিকে বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হয়েছে। এই বিদেশ যাত্রার অনুমতি দেওয়াটা হওয়ার পরেও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ অভিষেক ব্যানার্জি কি সত্যি বিদেশে গেলে আর ফিরে আসবেন, নাকি তিনি বিদেশে থেকে যাবেন? সেপ্টেম্বর